প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অপারেশনাল এমপ্লিফায়ার স্টাডি বিভাগে জেনেছিলাম বিভিন্ন ধরনের এমপ্লিফায়ারের নাম। তার মধ্য থেকে আমরা এখন জানব সামিং এমপ্লিফায়ার। শিক্ষার্থীরা, এই লেকচারে আমরা জানব সামিং এমপ্লিফায়ার কি এবং সামিং এমপ্লিফায়ারের ইনপুট এবং আউটপুট যে সিগন্যাল তার মধ্যে রিলেশনটা কি হতে পারে। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এই সামিং এমপ্লিফায়ারের সংজ্ঞাটা জেনে নিই। শিক্ষার্থীরা, সামিং এমপ্লিফায়ার এই নাম থেকেই কিন্তু তার বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে, তাই না? সামিং এমপ্লিফায়ার অর্থ কি? সাম মানে যদি হয় যোগ, আর সামিং বলতে কি বুঝবো? সামিং মানে হচ্ছে যোগকারী বা যোজনকারী। তাহলে আমি সংক্ষেপে কি বলতে পারি একত্রে? সামিং এমপ্লিফায়ার মানে হচ্ছে যোজনকারী বিবর্ধক, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে কতগুলো মানকে যোগ করবে এবং সেটা বিবর্ধিত আকারে বা লার্জ স্কেল আকারে বা উচ্চ মানে সেটা কি করবে? আউটপুটে প্রদান করবে। শিক্ষার্থীরা, এটার আরেক নাম অ্যাডার বলা হয়। অ্যাডার, ADDER। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো কেন অ্যাডার বলা হচ্ছে। এই অ্যাড মানে যোগ আর অ্যাডার মানে কি? ইয়া যুক্ত হলে অ্যাডার মানে যোজনকারী, অর্থাৎ যে এমপ্লিফায়ার ইনপুটের অনেকগুলো ভ্যালুকে একত্রে যুক্ত করে আউটপুটে শো করে বিবর্ধিত আকারে, তাকে আমি বলবো হচ্ছে অ্যাডার। তাহলে এটা আরেক নাম হচ্ছে সামিং এমপ্লিফায়ার, আরেক নাম হচ্ছে অ্যাডার অথবা অ্যাডার এমপ্লিফায়ার। ওকে, এবার আসো শিক্ষার্থীরা, আমরা এর অ্যাকচুয়াল যে ডেফিনেশন বা সংজ্ঞাটা কি সেটা একটু জানবো। শিক্ষার্থীরা, এই সংজ্ঞায় বলা হয়েছে সামিং এমপ্লিফায়ার হচ্ছে এমন একটা ইনভার্টিং এমপ্লিফায়ার যার ইনপুটে একাধিক ভ্যালু গ্রহণ করে এবং আউটপুটে একটা মান প্রদর্শন করে। এর আউটপুট ভ্যালুটা ইনপুট ভ্যালুর যোগফলের সমানুপাতিক হবে, কিন্তু সাইনটা হবে কি? বিপরীত। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বাদ বাকি ব্যাখ্যাটুকু আমরা চিত্রে বুঝবো। একটু চিত্রে লক্ষ্য করো। এইটাই হচ্ছে আমাদের একটা অপারেশনাল এমপ্লিফায়ার। আর সেই অপারেশনাল এমপ্লিফায়ারটা কি? এটা একটা ইনভার্টিং অপারেশনাল এমপ্লিফায়ার। কেন ইনভার্টিং? কারণ এর নন ইনভার্টিং যে টার্মিনাল সেটাকে গ্রাউন্ড করে ইনভার্টিং যে টার্মিনাল সেখানে কিন্তু ইনপুট প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা, তাহলে আমরা সংজ্ঞায় কি শুনেছিলাম? আমরা সংজ্ঞায় শুনেছিলাম সামিং এমপ্লিফায়ার হচ্ছে এমন একটা ইনভার্টিং এমপ্লিফায়ার যার ইনপুটে কি থাকবে? একাধিক ভ্যালু থাকবে। তাহলে এই যে এটা হচ্ছে ইনপুট অংশ, এটা হচ্ছে আউটপুট অংশ। তাহলে ইনপুটে কি আছে বলো? একাধিক ভ্যালু। সে V1, V2, V3 তিনটা ভোল্টেজ কি করতেছে? সেই দিক থেকে গ্রহণ করতেছে। তাহলে আউটপুট কি দেখাবে? আউটপুটটা দেখাবে এই ইনপুট গুলোর যোগফলের সমানুপাতিক, অথবা ধরে নাও এর আউটপুট ভ্যালুটা এই ইনপুট ভ্যালুগুলোর যোগফলের সমান হবে কিন্তু বিপরীত বোধক হবে। তাহলে এই জিনিসটা কি? দেখো একটু লক্ষ্য করে। আমি ধরি যে আউটপুট হচ্ছে V0, আউটপুট ভোল্টেজ। তাহলে ইনপুট ভোল্টেজ গুলো কি হবে? V1 প্লাস V2 প্লাস V3। ওকে, এরকম থাকবে, তার চেয়ে একটা মাইনাস থাকবে। এই কথাটাই কিন্তু বলা হয়েছিল যে আউটপুট ভোল্টেজ হবে ইনপুট ভোল্টেজ সমূহের যোগফলের সমান এবং তার একটা বিপরীত বোধক চিহ্ন থাকবে, কিন্তু মানটা কি থাকবে? বিপরীত থাকবে। ওকে, তাহলে এইটাই মূলত হচ্ছে আমরা এখন প্রমাণ করে দেখব সত্যি এর আউটপুটটা এই ইনপুট ভোল্টেজের কি হয়? যোগফল হয়, কিন্তু বিপরীত মানের হয় কি না। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা গাণিতিক প্রমাণটা সমাধান করার চেষ্টা করি। এখানে লক্ষ্য করো, V1 দেওয়া আছে, এখান থেকে V1 যাবে, আর এই যে রেজিস্ট্যান্স তার নাম হচ্ছে R1, আর এই দিকে যে কারেন্ট প্রবাহিত হবে তার নাম হচ্ছে I1। সেম ভাবে R2, I2, R3, I3। আমি জাস্ট এখানে তিনটে ইনপুট ধরেছি, তুমি চাইলে এখানে চারটে ইনপুট, পাঁচটা ইনপুট, 10টা ইনপুট ধরতে পারো, কোনো আপত্তি নাই। তুমি দুইটা ইনপুটও ধরতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি যেহেতু তিনটা ভোল্টেজ ধরেছি তাই তিনটা রেজিস্ট্যান্স তার সাথে সিরিজে আছে। এইটাই কিন্তু আমার ইনপুট রেজিস্ট্যান্স। এইটাই আমি কি? R1, R2, R3 এগুলি হচ্ছে আমার ইনপুট রেজিস্ট্যান্সের মান।
আর এদিক থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে I1, এদিক থেকে যেটা প্রবাহিত হচ্ছে I2, এদিক থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে I3। কার জন্য প্রবাহিত হচ্ছে? এই ভোল্টেজের জন্য এদিকে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। ওকে, এখন দেখো এইটা একটা আদর্শ অপারেশন এমপ্লিফায়ার ধরে নাও। আদর্শ অপারেশন এমপ্লিফায়ার হলে কি হবে? আদর্শ অপারেশন এমপ্লিফায়ার হলে এর নন ইনভার্টিং যে টার্মিনালটা সেটা কিন্তু কার সাথে সংযুক্ত? গ্রাউন্ডের সাথে সংযুক্ত। তার মানে নন ইনভার্টিং যে টার্মিনাল এইটা গ্রাউন্ডের সাথে যেহেতু সংযুক্ত, গ্রাউন্ডের ভোল্টেজ 0, তার মানে এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। ওকে, তাহলে আমার নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ কত? 0 ভোল্ট। আচ্ছা, এখন আরেকটা কথা আমরা জানি যে নন ইনভার্টিং টার্মিনালের সাথে ইনভার্টিং টার্মিনালটা কি অবস্থা থাকে? ভার্চুয়ালি গ্রাউন্ডেড অবস্থা থাকে। যার বিধায় এখানে দেখো এইটার পজিটিভ প্রান্ত যদি 0 ভোল্ট হয়, এই প্রান্ত কি ভোল্টেজ পাবো আমরা? 0 ভোল্ট। তার মানে আমি বলতে চাচ্ছি এখানেও যে মানটা পাবো সেটা হচ্ছে কি? 0 ভোল্ট। ওকে, এখন দেখো এই বিন্দুটাকে আমি নাম দিলাম হচ্ছে এ বিন্দু, বা এই নোডটাকে আমি নাম দিলাম কি? এ নোড। এখন লক্ষ্য করো তো এখান থেকে যেহেতু এতগুলো কারেন্ট আসবে, তাহলে এই কারেন্টগুলো কোথায় যাবে? এই কারেন্ট এই দিক দিয়ে এসে এই এমপ্লিফায়ারের ভিতর ঢুকতে পারবে না। কারণ কি? এটা একটা আদর্শ অপারেশন এমপ্লিফায়ার আমরা ধরেছি। আদর্শ অপারেশন এমপ্লিফায়ার কোনো কারেন্ট কি করে না? ড্র করে না, বা কোনো কারেন্ট গ্রহণ করে না। যার বিধায় সেই দিকে না গিয়ে সবগুলো কারেন্ট কি করবে? এই রাস্তা দিক দিয়ে এইভাবে এখান থেকে কি করবে? এই আউটপুটে চলে আসবে। তাহলে দেখো এখান থেকে যে কারেন্ট গুলো আসতেছে সবাই তিনটা রাস্তা দিয়ে এসে সেম ভাবে কি করলো? এদিকটা আসার পর এদিক যেহেতু কোনো কারেন্ট গ্রহণ করছে এদিক দিয়ে চলে গেছে, তাহলে এদিক দিয়ে যে কারেন্টটা চলে গেছে তার নামে দিলাম হচ্ছে IF, অর্থাৎ ফিডব্যাক কারেন্ট। এখন লক্ষ্য করো আমি এই বিন্দুতে KCL অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই KCL পয়েন্ট এ, অ্যাপ্লাই KCL এট, আমি পয়েন্ট বললাম, এটাকে আসলে আমরা নোড বলতে পারি, নোড এ। উই গেট কি পাচ্ছি আমরা? একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমি এটাটুকু মুছে দিচ্ছি। তাহলে এই বিন্দুতে কারা কারা আসতেছে? এই বিন্দুতে আসতেছে I1, I2, I3, আর চলে যাচ্ছে কে? IF। তাহলে আমি কি লিখবো এটাকে? I1 যোগ I2 যোগ I3 ইকুয়ালস টু চলে যাচ্ছে কে? IF। এই I1, I2, I3, IF এর যে ভ্যালু গুলো সেগুলো আমরা বসাবো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথমে আমার আছে I1, তাহলে I1 এর ভ্যালুটা কত? I1 হচ্ছে এই কারেন্ট, এই শাখাতে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্ট। আচ্ছা শিক্ষার্থী লক্ষ্য করো, এই কারেন্টটা যদি বের করতে চাই, এইটা কি করতে হবে? দুইটা প্রান্তের ভোল্টেজের যোগ বা বিয়োগ করতে হবে, তারপর এই রেজিস্ট্যান্স দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দেখো এইটা একটা টার্মিনাল, এখান থেকে আরেকটা টার্মিনাল হচ্ছে এ, তাই না? এ একটা টার্মিনাল, অথবা এখানে এর যে কথা এখানে এই বিন্দুটা কিন্তু একই অর্থ বহন করে। আমি যদি এ কে ওখানে না দিয়ে এখানে এ দিতাম, একই অর্থ দাঁড়াতো। কারণটা কি? এর মধ্যে কোনো ধরনের কোনো রেজিস্ট্যান্স যেহেতু নাই সিরিজে বা প্যারালালে, তাহলে এই বিন্দু আর এই বিন্দু একই বিন্দু। তাহলে এই বিন্দুর ভোল্টেজটা কত? এই বিন্দুর ভোল্টেজটা কত? 0 ভোল্ট। আর এই বিন্দুর ভোল্টেজটা কত? V1। তাহলে I1 ইকুয়ালস টু আমি লিখতেই পারি V1 মাইনাস 0 বাই তার রেজিস্ট্যান্স R1। ঠিক অনুরূপ ভাবে I2 এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি? এইটা হচ্ছে এইটার ভোল্টেজ মাইনাস এই বিন্দুর ভোল্টেজ। কেন আমি এই বিন্দুর ভোল্টেজ থেকে এই বিন্দুর ভোল্টেজ বাদ দিচ্ছি? কেন আমি এই বিন্দুর ভোল্টেজ থেকে এই বিন্দুর ভোল্টেজটা বাদ দিচ্ছি না? আমি এর জন্য এখানের ভোল্টেজ থেকে এখানে ভোল্টেজ বাদ দিচ্ছি, কারণ কারেন্টটা এই দিক থেকে প্রবাহিত হচ্ছে ওই দিকে। তাহলে এইটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল। তাই হায়ার পটেনশিয়াল থেকে আমি কি করছি? লোয়ার পটেনশিয়াল বা জিরো যে ভোল্টেজটা সেটা বাদ দিচ্ছি। ওকে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি বলো? দ্বিতীয় ক্ষেত্রে সেম অবস্থা, V2 মাইনাস 0 ভোল্ট আর তার রেজিস্ট্যান্স হচ্ছে R2 প্লাস I3 ক্ষেত্রে কি ঘটবে? একই কাজ ঘটবে। তাহলে বলবো হচ্ছে V3 মাইনাস 0 বাই তার রেজিস্ট্যান্স R3 ইকুয়ালস টু IF এর ভ্যালুটা কি হবে? IF এর ক্ষেত্রে যে মানটা হবে, IF মানে ফিডব্যাক কারেন্ট। তাহলে একটু লক্ষ্য করো তো, কারেন্টটা এখান থেকে এদিকে যাচ্ছে, তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত, দুই প্রান্তের মধ্যে কোন প্রান্তের ভোল্টেজ বেশি? এইটার হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল,
যার বিধায় এখান থেকে ভোল্টেজটা কিন্তু এদিকে যাচ্ছে। যদি এইটার ভোল্টেজ বেশি হতো, এটার ভোল্টেজ কম হতো, তাহলে কারেন্টটা কিন্তু উল্টা দিকে আসতো। তাহলে আমি কি করব, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল বাদ দিব। তাহলে এই বিন্দুর ভোল্টেজকে আমি বলবো 0 ভোল্ট মাইনাস, আর এই বিন্দুর যে ভোল্টেজ সেটা হচ্ছে কি V0, অর্থাৎ কি আউটপুট ভোল্টেজ। তার রেজিস্ট্যান্স কত, RF, অর্থাৎ ফিডব্যাক রেজিস্ট্যান্স। এখন লক্ষ্য করি পরবর্তী লাইনটা কি দাঁড়াচ্ছে। তাহলে লিখতে পারি V1 R1 প্লাস V2 R2 প্লাস V3 R3 ইকুয়ালস টু মাইনাস V0 বাই RF। এখান থেকে আমি কি কমন নিতে পারি, আমি কিছু এখন পর্যন্ত কমন নিতে পারছি না। আমি কিন্তু এখানে একটা জিনিস লিখেছি যে R1 R2 R3 ইকুয়ালস টু কত RE, মানে তিনটাই কি হবে ইনপুট রেজিস্ট্যান্স যদি সমান হয় তাহলে মানটা কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো। শিক্ষার্থীরা একটা কথা মাথায় রাখবে যে আমি এখানে R1 R2 R3 সমান ধরলেও, এগুলোকে আমি ইনপুট রেজিস্ট্যান্স সমান ধরলেও বাস্তব ক্ষেত্রে কিন্তু এটা সমান হতেই হবে এমন কোনো বাধ্যতামূলক না। সমান হতেও পারে, নাও হতে পারে। ওকে, সমান যদি হয় তাহলে কি হবে সেটা আমরা দেখছি, এটা লক্ষ্য করো। তার আগে যে কাজটা করবো, আমি আর গ্রহণ করে নিই। আর গ্রহণ করলে কি হবে, RF টা সামনে আসবে এবং V1 R1 প্লাস V2, এখানে আমি সবগুলোকে R1 দ্বারা প্রকাশ করব, R1 প্লাস V3 R1। কেন, কারণ বলেছি সবগুলো রেজিস্ট্যান্সের মান যদি সমান হয় তবে কি হবে সেটা দেখছি। ইকুয়ালস টু, মানে এটা আর গ্রহণ করলে এখানে কি থাকে, মাইনাস V0 থাকে। তাহলে আমি যদি এই মাইনাসটা গুণ করে এই দিক দিয়ে পাঠিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো। আমি লিখতে পারি শুধু V0 ইকুয়ালস টু মাইনাস উপরে হচ্ছে RF। এখানে লক্ষ্য করো তো সবগুলো R1 R1 R1, তাই না? তাহলে সবগুলো R1 থেকে যদি আমি একটা R1 কমন নেই তাহলে কি মান থাকছে একটু লক্ষ্য করো, V1 প্লাস V2 প্লাস V3। ওকে, কারণটা কি, এই মাইনাসটা গুণ করে আমি এখানে নিয়ে আসছি, তাহলে এটা V0 রইলো, আর সবগুলো নিচ থেকে আমি R1 কমন নিয়েছি, তাই কিন্তু এখানে R1 টা রইলো। আর RF তো অলরেডি সবার সাথে আগে থেকেই কি ছিল, কমন ছিল। তাহলে এখন দেখো এইটাকে আমি লিখতে পারি V0 ইকুয়ালস টু মাইনাস K, RF টা থাকবে না কারণ এই পুরোটুকু সব পরিবর্তে আমি কি লিখছি, একটা K লিখছি। তাহলে এরপরে মানটা কি আসবে, V1 যোগ V2 যোগ V3। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো তো আমরা যে বলেছিলাম যে এর আউটপুটটা হবে ইনপুট যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোর যোগফলের সমান বা সমষ্টির সমান। এটাকে আমরা সমষ্টি সমান না বলে বলতে পারি বীজগাণিতিক যোগফলের সমান। এবং সামনে কি থাকবে বলছিলাম, একটা নেগেটিভ চিহ্ন থাকবে। সামনে নেগেটিভ চিহ্ন আছে এবং বীজগাণিতিক যোগফল গুলো আছে, কিন্তু সামনে এখানে কেস একটা কে চলে আসছে। তাহলে কে কে বলা হয়, এটা হচ্ছে স্থির গেইন ফ্যাক্টর। কি বলবো এটাকে, কে হচ্ছে একটা স্থির গেইন ফ্যাক্টর। আর কে এর মানটা কত আমরা সে জানি, কে ইকুয়ালস টু আমরা কত, RF বাই কি ধরলাম এখানে RI অথবা R1 এরকম ধরতে পারি। আচ্ছা, এখন দেখো তাহলে এই সংখ্যাটাকে আমি এভাবে বলতে পারি যে এর আউটপুট ভোল্টেজ হবে ইনপুট ভোল্টেজ সমূহের বীজগাণিতিক যোগফল এবং গেইন ফ্যাক্টরের গুণফলের সমান। যেহেতু এখানে একটা গেইন ফ্যাক্টর আছে তাই আমরা কি বলতে পারি, এটাকে বীজগাণিতিক যোগফল এবং গেইন ফ্যাক্টরের গুণফলের সমান। এখন দেখো এই গেইন ফ্যাক্টর মান যদি 1 হয়, কিভাবে 1 হবে, যখন RF আর RI সমান হয়, অর্থাৎ যখন এই ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান এই ইনপুট রেজিস্ট্যান্সের মানের সমান হয়, সেই মুহূর্তে কি হবে, এইটার মান কত হবে, 1 হয়ে যাবে। আর এটা যদি 1 হয় তাহলে লক্ষ্য করো এইটুকু আমি বাদ দিয়ে দিছি, তাহলে এর মান কত হবে, এখন 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, তাই না? তারপর 1 দিয়ে গুণ করলে যা আছে মাইনাস V1 যোগ V2 যোগ V3, সেটা হচ্ছে V0। এইটাই কিন্তু মূলত আমরা আউটপুটের কথা যেটা আমি বলেছিলাম প্রথমে, সেটা হচ্ছে এইটা। যখন স্থির গেইন ফ্যাক্টরের মান অর্থাৎ RF বাই R1 যে রেশিওটা তার মান যদি 1 হয় তবেই কিন্তু আমার আউটপুট ভ্যালুটা ইনপুট ভ্যালু সমূহের অ্যালজেব্রিক সামেশনের সমান অর্থাৎ বীজগাণিতিক যোগফলের সমান হবে। প্রকৃতপক্ষে ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান ইনপুট রেজিস্ট্যান্সের চাইতে বেশিও হতে পারে আবার কমও হতে পারে।
আমি যদি ধরি যে ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান, দেখো আমি ধরছি যে আমার ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান হবে আমার ইনপুট রেজিস্ট্যান্স এর 1/3 ধরলাম। তখন এই কে এর মানটা কি আসতেছে, এই কে এর মানটা কি আসতেছে লক্ষ্য করো। তাহলে দেখো এই কে এর মানটা নির্ণয় করে আগে কে ইকুয়ালস টু আরএফ বাই কত আর ইন অথবা আর আই, যে কোনো একটা কিছু দিতে পারো, অথবা আর ওয়ানও দিতে পারো। আমরা যেহেতু এগুলো R1 R2 R3 সমান আর ইন লিখছি, যে কোনো একটা ধরলেই চলে। তাহলে এই মানটা বসাও, আর এফ এর মান কত আর আই ভাগ 3, আর নিচে আছে কত আর আই। আমরা ক্যালকুলেশন করে কি দাঁড়াচ্ছে আর আই আর 3, এটা উল্টে যাবে, তার মানে 1 বাই আর আই। তারপরে এইটুকু যদি কাটা যায় তার মানে কি পাচ্ছি 1/3 পাচ্ছি। তাহলে কে এর মান কি পাচ্ছি, কে ইকুয়ালস টু 1/3 পাচ্ছি। এখন দেখো তো আউটপুট ভ্যালুটা কি দাঁড়াবে। আউটপুট ভ্যালু ইকুয়েশন আমি প্রথমে কি লিখেছিলাম, মাইনাস একটা কে থাকে, তারপর হচ্ছে v1 প্লাস v2 প্লাস v3, তাই না? এখানে কে এর মানটা যদি আমি বসাই 1/3, অর্থাৎ যখন আমার আরএফ এর মানটা ইনপুট রেজিস্ট্যান্সে 1/3 ছিল তখন কে এর মানটা হচ্ছে 1/3। তাহলে আমি মানটা বসিয়ে দিলে কি হবে, মাইনাস 1/3 v1 প্লাস v2 প্লাস v3, অথবা এটাকে আমি বলতে পারি উপরে ধরো v1 প্লাস v2 প্লাস v3 আর নিচে হচ্ছে 3। তাহলে কি বলতে পারি আমরা এই কথা বলতেই পারি যে আমার ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান যদি 1/3 হয় ইনপুট রেজিস্ট্যান্সের, তখন আমার আউটপুট ভ্যালুটা কি হবে, আউটপুট ভ্যালুটা হবে ইনপুট যে ভ্যালু ছিল তাদের বীজগাণিতিক বা অ্যালজেব্রিক সামেশনকে 3 দ্বারা ভাগ করলে যে মানটা পাবো। অর্থাৎ আমার আউটপুট ভ্যালুটা পাবো ইনপুট যে ভোল্টেজ তার এভারেজ ভ্যালুর সমান। কেন এভারেজ ভ্যালু, দেখো এখানে কয়টা ভ্যালু ছিল, 1 2 3টা, তাই 1 2 3 যোগ করে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে যে মানটা পাবে সেটা কিন্তু গড় মান বা এভারেজ মান। সেক্ষেত্রে আমি বলতেই পারি যে আমার আউটপুট ভোল্টেজটা আমার ইনপুট ভোল্টেজের এভারেজ মানের সমান। তাহলে শিক্ষার্থীরা ধন্যবাদ সবাই।